হাতে লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে আমার সামনে বসে থাকা মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর। কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ মেয়েটা হলো আদরের দুলালি, আর আমি হলাম গরিব ঘরের একজন সন্তান। চলেন গুছিয়ে বলি। সকালবেলায় গোসল করে বাইরে আসতেই শুনলাম ফোনটা বাজতেছে। তাই তাকিয়ে দেখি মায়া। সাথে সাথে রিসিভ করলাম। ওই তোর এতক্ষণ লাগে ফোন ধরতে, কই ছিলি তুই? আসলে গোসল করতে গিয়েছিলাম। ও হুসাইন, তুই কি আজকে ভার্সিটিতে আসবি? কেন? আজকে কত তারিখ তা তোর মনে নেই? হুম আজকে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। হুম। আর আজকে তোকে একটা কথা বলবো, তুই তাড়াতাড়ি চলে আয়। কেন? ফোনে বল। না, তুই আয়, সামনাসামনি বলবো। ওকে, বলেই ফোনটা রেখে দিল। আমি আনোয়ার হোসেন, এবার ভার্সিটিতে পড়ি। পরীক্ষার্থী, মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। দেখতে হয়তো স্মার্ট, কারণ লোকে তাই বলে। বাবার ছোট একটা মুদির দোকান আছে, যেটা মোটামুটি ভালোই চলে। তাই আমার পড়ালেখার পাশাপাশি সংসারটাও চলে যায়। তাই আমি এতদূর পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমাকে ঘিরে তাদের সব স্বপ্ন। তাই আমাকে যে করেই হোক ভালো রেজাল্ট করতে হবে। আর যে আমাকে ফোন দিয়ে এতক্ষণ কথা বলল, তার নাম সুমায়া আক্তার মায়া। বাবা মায়ের টাকার অভাব নেই, তাও আমার মতো একটা ছেলের বেস্ট ফ্রেন্ড। আমি মাঝে মাঝে ভেবে পাই না, কলেজে ফাইনাল পরীক্ষায় ওর সাথে আমার সিট পড়েছিল। তারপর একজন আরেকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর দুজনেই একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেই। আর তুষার আমার ছোটবেলার বন্ধু, ওদের অবস্থাও খুবই ভালো। শুধু আমারই অবস্থা খারাপ। তারপরেও আলহামদুলিল্লাহ। তাও কি আর করার, মায়া অনেক জেদি। যা চায় তাই দেওয়া লাগবে, না পেলে পৃথিবীটা উল্টো রেখে দিবে। যা চাইবে তাই পাবে। ওর সাথে বন্ধুত্ব করে ভুল করেছি। একবেলায় না খেলে জোর করে খাওয়াবে, বেশি রাতে অনলাইনে থাকলে মেসেঞ্জারে ঝাড়বে। আর কোনো মেয়ের সাথে কথা বলতেছি দেখলেই সারছে। সব সময় ওর মনের কথাগুলো আমার সাথে শেয়ার করবে, আর সারাদিন ফোন দিয়ে জ্বালাবে। আর যা চায় আমার কাছে আমাকেও দিতে হয় বাধ্য হয়ে। এবার চলুন গল্পে। বাবার কাছ থেকে হালকা কিছু টাকা নিয়ে বাসে করে ভার্সিটিতে চলে গেলাম। বাস থেকে নামতেই তুষারের সাথে দেখা, আমার কলিজার ফ্রেন্ড। কিরে, আজকে আসতে এত দেরি হলো যে? আরে বলিস না, রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে একটু দেরি হলো। তোকে কতবার বলেছি আমার সাথে চলে আসতে, কিন্তু তুই কি করিস, বাসে আসিস? আরে বোকা, তুই এত কিছু বুঝবি না। আমার মতো হলে তারপর সব বুঝতি। শালা, আমি কি তোর থেকে আলাদা? না, আচ্ছা এসব বাদ দিয়ে চল ক্লাসে। আজকে ক্লাস করবি? কেন? আজকে ইলু ইলু দিবস, আমাদের কচি খোকা ক্লাস করবে। আবে চুপ কর আর চল ক্লাসে যাই। ক্লাসে না গিয়ে চল, মায়া পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। কোথায়? সবাই যেখানে বসে আড্ডা দেয়, ক্যান্টিনে। ও, আজকে ফোন দিয়ে বলেছিল কি যেন বলবে। চল যাই। বলেই তুষারকে নিয়ে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকেই নজর গেল নীল শাড়ি পরে বসে থাকা পরীর দিকে। চমৎকার সেজেছে আজকে, দেখতেও বেশ মায়াবী চেহারা মায়ার। তাই ওর কাছে গিয়ে বললাম, কিরে, তুই নাকি বলবি আমাকে কি যেন বলেছিলি? সোজা হয়ে দাঁড়া আগে, তারপর বলবো। এবার বল। সোজা হয়ে দাঁড়িয়ে বললাম। মায়া কোনো কথা না বলে একটা হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর পেছন থেকে একটা লাল গোলাপ বের করে আমার সামনে ধরে বলল। আই লাভ ইউ হুসাইন। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। কি বলল ও আমাকে ভালোবাসে? দেখতে হয়তো সুন্দর হতে পারি, তবে মায়া এখনো জানে না চেহারা দিয়ে যে জীবন চলে না। কি বলবো কিছুই বুঝতেছি না। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি কিছু বলছি না দেখে তুষার হালকা করে টোকা দিল। কিরে, কিছু বলছিস না কেন? মায়া উঠ, সবাই তাকিয়ে আছে। না, তুই আগে রিপ্লাই দে। উঠ, তারপর বলতেছি। আগে বল, তারপর উঠবো। তুই উঠে বাহিরে আয়, তারপর তোর উত্তর দিব। বলেই লাজুক চোখে তাকিয়ে ওর সামনে থেকে বাহিরে চলে গেলাম। মায়া আর তুষার আমার পিছন পিছন ভার্সিটির বাগানের একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। হুম। এবার আমার প্রশ্নের জবাব দে। মায়া আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবি। বল। আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো প্রশ্ন করবি না, ওকে? আচ্ছা বল। আচ্ছা, প্রতিদিন তুই কত টাকা খরচ করিস বলতো? তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? তোকে না বললাম যে কোনো প্রশ্ন না করতে? আচ্ছা। এবার বল, তোর প্রতিদিনের খরচ কত? এই ধর, 30 থেকে 40 হাজার টাকা মাত্র। হুম আর দেখ, আমার পকেটে মাত্র 577 টাকা। টাকাগুলো বের করে দেখিয়ে বললাম।
আচ্ছা, তুই চলাচল করিস কি দিয়ে? BMW। হুম। আর আমি চলাচল করি পাবলিক বাস দিয়ে। হুম। তো তুই এইসব আমাকে বলছিস কেন? তোকে বলছি কারণ তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয় না, কারণ আকাশ আর জমিন কখনোই এক হয় না। আমি তোর ফ্রেন্ড হওয়ারও যোগ্য না, তবে ভাগ্যক্রমে হয়ে গেছি। কিন্তু এখন তুই যেই সম্পর্কের কথাটা বলছিস না, সেটা কখনো হওয়া সম্ভব না। আমি তোর কথা বুঝতেছি না। না বোঝার কি আছে? দেখ, আমি সাধারণ আর তুই অসাধারণ, তাই তোর আর আমার মাঝে বন্ধুত্ব থাকাটাই বেশি হয়ে যায়। আর তুই এখন ভালোবাসিস বলছিস? দেখ না, তুই এমনটা করতে পারিস না আমার সাথে। আমি তোর সাথে কিছুই বলতেছি না, সব ভাগ্যের খেল। আর ভাগ্য হয়তো চায় না আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি, কারণ আমি মধ্যবিত্ত। দেখ, তুই কি তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোকে চাই। দেখ, পাগলামি করিস না, যা বাসায় যা, গিয়ে ঠান্ডা হয়ে নে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুষার এতক্ষণ দাঁড়িয়ে শুধু আমাদের কথা শুনতেছে আর নির্বাকের মতো আমার দিকে তাকিয়ে আছে। না, কিছুই ঠিক হবে না। তুই ছাড়া কিছুই ঠিক হবে না আমার। তুষার, ওরে একটু বোঝাতো প্লিজ। তুষার এবার হিল হিল করে হাসতে থাকলো। আমি আর মায়া কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুই সত্য একটা বোকা। হুসাইন, হয়তো তুই ঠিকই বলেছিস, তবে মায়া তো আর বোকামের কারণে আজ এমন পরিস্থিতি হয়েছে। কি বলতে চাইছিস তুই? আমি অনেক কিছুই বলে দিতাম যদি হুসাইন এখানে না থাকতো। মানে? মানে কিছুই না। চল এখন বাসায় যাব। মায়া, তুমি বাসায় যাও, পরে দেখা হবে। তুষার এতক্ষণ কি বলল? মায়া তা ভাবতে লাগলো আর আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চলে আসলাম গেটের বাইরে। এসে তুষারকে জিজ্ঞেস করলাম, আমি না থাকলে তুই তানহাকে কি বলতি? আরে, মায়া হলো অবুঝ একটা মেয়ে, আর ওকে সারাদিন বোঝালেও কাজ হবে না, তাই কাটিয়ে তোকে এখান থেকে নিয়ে আসলাম। শালা, তুই মানুষ হবি না। তবে সাকুয়া, তোরে বিকালে একটু বুঝিয়ে দিস যেন ও আর এরকম কথা না বলে, তাহলে হয়তো বন্ধুত্ব রাখাটাই অসম্ভব হয়ে যাবে। তুষার কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে ওকে বলল, দেখ, আবার কোনো প্যাচ করিস না, তোরে দিয়া বিশ্বাস নাই হারামি। এই চিনলে আমাকে? যা, বিশ্বাস করতে হবে না। যখন মায়ের সাথে কথা বলবো তখন তোকে আমি কল দেব। তুই শুধু কানের ফোন লাগিয়ে রাখবি, আর আমার কানে ব্লুটুথ থাকবে। ওরে হারামি, ঠিক আছে। তারপর তুষার বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি গোসল করে খাওয়া দাওয়া করে দুপুরে হালকা একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ঘুম থেকে উঠে তুষারকে কল দিলাম। তুষার মায়ের সাথে দেখা করার জন্য যাচ্ছে। পাশেরই একটা রেস্টুরেন্টে মায়াকে ফোন দিয়ে আসতে বলেছে। আমিও ফোন রেখে বসেছিলাম কখন তুষার কল দিবে। আধা ঘন্টা পর তুষারের কল আসলো, তাই সাথে সাথে রিসিভ করলাম। হুসাইন, মায়া আসছে, তুই শুধু চুপ থাকবি, ওকে? ওকে। হাই। আয় বস। তাই এখানে ডাকলি কেন? তুই হুসাইনের ব্যাপারে কি সিরিয়াস? হুম। কি আছে ওর মাঝে যে তুই ওর পিছনে লেগে আছিস? কি আছে আমি জানি না, তবে ওকে ছাড়া আমি শূন্য, এতটুকু জানি। দেখ, ও চায় তুই এ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করিস না, তাহলে হয়তো ওর সাথে বন্ধুত্বটাও হারাবি। ও ও বলেছে এই কথাটা। শোন, তুই ওর পরিবেশ কখনো থাকতে পারবি না। তুই ভালো হয় ওর জীবন থেকে সরে দাঁড়া। ওই তুষার, তুই তো একটু বোঝা মাকে, ওকে একটু বোঝা না প্লিজ, তোর আমি পায়ে পড়ি। নিজেকে এখন ফাটা বাঁশের চিপায় পড়ে থাকার মতো লাগতেছে। প্লিজ প্লিজ প্লিজ। সাকুয়া, তুই ওকে আরেকটু বুঝা, না হলে ও আবার এসব পাগলামি শুরু করবে। আমি ওপাশ থেকেই বললাম। মায়া, তুই এত পাগলামি করিস কেন? দেখ, ও হলো বস্তির ছেলে, ওর সাথে তোর মতো এত বড় ঘরের মেয়ে মানায় না। তুই এইসব বলছিস কেন? বলতেছি কারণ ও ছোট লোক, ওর সাথে তোর যায় না, তাই তুই ওকে ছেড়ে দে। দেখ, রাগ উঠছে আমার। ওকে নিয়ে আর যদি এমন কথা শুনি তাহলে তোকে লাথি মারবো বলে দিলাম। ওকে, তুই যেটা ভালো বুঝিস কর, পরে আমাকে বলবি না। ওকে, তুই থাক, আমি গেলাম। আর তুষার মায়াকে আঙুল মুখে দিয়ে বুঝালো চুপ হয়ে থাকতে। মায়াও কিছু বুঝতে না পেরে চুপ হয়ে বসে রইল। তারপর তুষার আমাকে বলতে লাগলো, হুসাইন, সবই তো শুনলি। আচ্ছা, তুই ভেবে দেখ কি করবি। ওকে, রাখি তাহলে, বলেই ফোনটা রেখে দিলাম।
আর ওইদিকে তুষার কান থেকে ব্লুটুথ খুলে টেবিলে রাখলো। তারপর মায়াকে বলল, এবার বুঝলি কেন এতক্ষণ হুসাইনকে পচাইতেছিলাম? ও কি এতক্ষণ সব শুনেছে? হুম। তোদের কি হয়েছে বলবি একটু? কিছুই হয় নাই, তবে তোকে যা বলেছি তা একটু শোন। বল কি বলবি। আসলে আমিও চাই তুই হুসাইনের হ, কিন্তু হুসাইন সবকিছু ভালোভাবে চিন্তা বিবেচনা করে কথা বলে, তাই আমি ওকে বুঝতে পারি না। তবে এখানে তোরও একটা ভুল আছে। আমার আবার কি ভুল? তুই হুসাইনকে প্রপোজ করতে গেলি কেন? আগে ওকে নিজের জলে ফাঁসিয়ে তারপরে না হয় প্রপোজ করতি। বলদি কোথাকার। ঠিক বলেছিস। আচ্ছা, আগে এটা বল, আঙ্কেল আন্টি জানে যে তুই হুসাইনকে ভালোবাসিস? আমি বলে দিয়েছি আব্বু আম্মুকে। কি বলেছে আঙ্কেল আন্টি? ওনারা বলেছে আমি যাকেই পছন্দ করি ওনারা তাকেই মেনে নেবে, আর হুসাইনকে তো ওনারা আগেই মেনে নেবে। ওকে, তাহলে তুই ওর পিছনে লেগে থাক, আমি বাকিটা দেখতেছি। ওকে, প্লিজ ওকে একটু বুঝিয়ে বল, ও যেন রাজি হয়ে যায়। প্লিজ তুষার, প্লিজ। বললাম না আমি দেখতেছি। আরে বোকা, ওকে জালে ফেলে হলেও তোর করে দিব, কথা দিলাম। থ্যাঙ্কস। ওয়েলকাম। জানিস ওকে না খুব ভালোবাসি, ওকে না পেলে নিজেকে শেষ করে দিব বলে দিলাম। ওই ওই ওই, প্লিজ কাঁদিস না, প্লিজ প্লিজ। জানিস ও এমন আচরণ করবে আমি ভাবতেও পারিনি। মায়া প্লিজ কাঁদিস না, এটা পাবলিক প্লেস, তুই কান্না থামা। ওকে। শোন, আমি তোকে কথা দিলাম হুসাইন তোরই হবে। এখন আমি উঠি, কালকে দেখা হবে। আচ্ছা। বলেই দুজন বেরিয়ে চলে আসলো। পরের দিন সকালে রেডি হয়ে আবার বাসে করে চলে গেলাম কলেজে। কলেজে এসেই তুষারের সাথে দেখা। কিরে মামা, আজকে এত লেট করে আসলি? আজকে একটু কাজ ছিল বাসায়, তাই। তা কি ভাবলি আজকে সারা রাত? দেখ, আমি যতই ভাবি না কেন, আমি ওকে জেনে বুঝে জাহান্নামে আনতে পারি না। আচ্ছা, তুই আমাকে একটু বলবি যে ওকে মেনে নিতে তোর সমস্যা কোথায়? সমস্যাটা অনেক জায়গায়। দেখ, ও আমার ফ্যামিলিতে এসে নিজেকে মানিয়ে নিতে পারবে না, ওর জীবনটা তেজপাতা হয়ে যাবে। তাকে তুই বুঝিস না? দেখ, ও হয়তো তোর জন্য সব করতে পারে, ও হয়তো তোর ফ্যামিলির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। প্লিজ, এখন এমন হাস্যকর কথা বলিস না প্লিজ। এখন হাসতে পারবো না। এখানে হাসির কি বললাম? আচ্ছা তুষার, তুই আমাকে কিছু প্রশ্নের জবাব দে তো। হুম। যে মেয়ে নিজের হাতে কফি বানিয়ে খায় না, সে নাকি আবার আমাদের সংসারের সব কাজ করবে? এটা কখনো সম্ভব না। আর আমাদের এত টাকা নেই যে ওর জন্য আমি কাজের বুয়ো রাখবো। তুষার এবার চুপ হয়ে গেল আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শোন, আবেগটা থাকে কিছুদিন, তারপর সব কিছু শেষ হয়ে যায়। থাক, তোকে এইসব বলেও লাভ নেই। তুই এবার চল, ক্লাসে যাই। ক্লাসে পরে যাব, চল আগে মায়ের সাথে দেখা করে আসি। তুই যা, আমি গেলাম ক্লাসে, না হলে আবার আমাকে দেখলেই শুরু হয়ে যাবে ওর সেই পাগলামিটা। তুই আয়, আমি আসি না। ওকে চল, বলে দুজনেই চলে গেলাম বাগানে। কারণ মন খারাপের সময় মায়া এখানেই বসে থাকে। গিয়ে দেখি ও পুকুরের দিকে মুখ করে বসে আছে। তাই পিছন থেকে তুষার ডাকলো মায়াকে। কিরে মায়া, তুই এখানে বসে আছিস? দেখ কে এসেছে। আমাদের কথা শুনে মায়া তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললো, তারপর আমাদের দিকে ফিরে তাকালো। কিরে মায়া, তুই কান্নাকাটি করছিলি নাকি? আরে না, আয় বস। হুম, আমাদের আর মিথ্যা বলিস না, আমি সবই জানি। আরে না হুসাইন, আয় বস। আমি গিয়ে একটু দূরত্ব রেখে বসলাম, আর তুষার এসে আমাদের মাঝখানে বসে গেল। বল, এখানে কি নিয়ে গল্প করা যায়? জানি না। ও আচ্ছা, তোদের দুজনকে এখানে আসার আসল কারণ কি জানিস? তুষারের মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম, তাই ওর দিকে ঘাড় বাঁকা করে তাকালাম। শোন, তোরা দুজনে মিলে মুজিবনগর পার্কে যা, তাহলে ভালো হবে। না হলে এভাবে চুপচাপ আর দুজনকে থাকতে হবে না। দেখ, ও যেই কথা বলতেছে সেটা কখনোই সম্ভব না। আমি জানতে চাই কেন সম্ভব না? কারণ আমি তো আর যোগ্য না। কেন, তোর কিসের অভাব? পড়ালেখায় ভালো, স্মার্ট, আর মনের দিক থেকে তুই তো বেস্ট। আর ভবিষ্যতে তুই তোর ট্যালেন্ট দিয়ে যে অনেক বড় চাকরি করতে পারিস, তাহলে আর সমস্যা কোথায়?
তুই আমার বড় চাকরি পাওয়ার কথা বলতেছিস, সেটা পাওয়ার জন্য যে ঘুষ লাগে তা কি তুই জানিস? আর যদিও ভাগ্যক্রমে পেয়েও যাই, তাহলে স্যালারি কত হবে? বেশি হলে 30,000 টাকা। তাতে কি তোর একদিনের মার্কেটের টাকা হবে? আর সারা মাস তুই না খেয়ে থাকবি? তোর মেকআপ আরও অন্যান্য খরচগুলো না হয় বাদে দিলাম। দেখ, আমি একদম ভালো হয়ে যাব, আর আমার এত কিছু লাগবে না, শুধু তুই হলেই চলবে। দেখ মায়া, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি তুই আবেগের বশে অনেক কিছু করতে পারিস, কিন্তু যখন বাস্তবতা সামনে এসে দাঁড়ায় তখন আবেগ পালিয়ে যায়। তাই বলছি, পাগলামি করিস না। দেখ, আমাকে এত বোঝাতে আসবি না, আমার তোকে চাই ব্যাস। দেখ, একটু বোঝার চেষ্টা কর। তুই মধ্যবিত্তদের মতো বাঁচতে পারবি না। তুই পারবি না শুধু ভাত মাছ আর ডাল দিয়ে বেলা পার করতে। তুই পারবি না 300-400 টাকা হাত খরচ নিয়ে দিন পার করতে। এই হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে আব্বু আম্মুর জন্য কিছু গিফট দেওয়া। তুই পারবি না 2-3টা শাড়ি দিয়ে মাস পার করতে। তুই পারবি না বাসে সবার সাথে চাপাচাপি করে ভার্সিটিতে আসতে। তুই পারবি না ভোরবেলায় উঠে বাসায় সবার জন্য নাস্তা রেডি করতে আর সারাদিন গাধার মতো খাটতে। তুই পারবি না সবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নগুলো কুরবানি দিতে। তাই বলতেছি, তোর জন্য ভালো হবে তুই নিজের লেভেলের একটা ছেলেকে বিয়ে করে নিজের সব স্বপ্ন পূরণ কর। লাইফটা আরামে পার করে দিতে পারবি। আর আমাকে বিয়ে করলে তুই জিন্দা লাশ হয়ে যাবি। তখন আফসোস হবে, কারণ বাস্তবতা মৃত্যুর চেয়েও কঠিন, যার সামনে তুই এখনো কিছুই করিসনি। একবারেই সব কথাগুলো বলে দিলাম মায়াকে। আমি সব করতে পারবো তোর জন্য। এবার রাগটা আমার মাথার উপর উঠে গেল, তাই নিজেকে আর সামলাতে পারলাম না। ঠস করে একটা চর বসিয়ে দিলাম ওর গালে। মায়া চর খেয়ে অবাক হয়ে গেল। আর এতক্ষণ আমাদের কথা শুনতেছিল তুষারও চমকে উঠল। ওই পাগল, তোকে বুঝাই, তোর মাথায় ঢুকে না যে আবেগ দিয়ে সব হয় না। বাস্তবতায় নিজেকে সামলাতে পারবি না তুই। যা বলতেছি তাই কর। আমি রাগে চিল্লিয়ে কথাগুলো বললাম। মায়ার চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো। আর তখনই তুষার সেখান থেকে আমাকে টেনে নিয়ে আসলো আর মায়াকে বলল, মায়া তুই দাঁড়া, আমি আসতেছি। ছাড় আমাকে। পাগলটাকে বুঝাই, এক ফোঁটা যদি বুঝতো। নিজেকে শেষ করার ফোন দিয়ে আটতেছে ও, আর কিছুই না। আচ্ছা তুই ঠান্ডা হ, আমি দেখতেছি কি করা যায়। বুঝা ওকে, না হলে পরে ওর গলা টিপে মেরে ফেলবো বলে দিলাম। ওই তুই গাড়িতে বস, আমি মায়াকে বুঝিয়ে আসতেছি। বলেই তুষার চলে গেল ভিতরে। ভিতরে গিয়ে তুষার দেখলো মায়া এখনো কাঁদতেছে। মায়া কাঁদিস না। দেখলি তো ও কেমনটা করলো। কি হয় আমাকে একটু ভালোবাসলে? দোষ তোরও না, দোষ হলো সুমাইয়ার। সুমাইয়াকে? হুসাইন তোকে কখনো সময়ের কথা বলেনি। না, কে সুমাইয়া? তাহলে শোন। আমরা দুজন তখন ক্লাস 10-এ পড়তাম। হুসাইন ক্লাসের ভালো ছাত্র ছিল এবং খুব ভালো গল্প লিখত। অনেক মেয়ে ওই গল্প পড়ে প্রেমে পড়ে যাইত। তার মধ্যে হঠাৎ একটি আইডি থেকে SMS আসে হুসাইনের গল্প লেখা পেজে। কি ছিল সেই SMS এ? তুই চুপ করে শোন, কোনো কথা বলবি না। বল। হোসাইন প্রতি গল্পের শুরুতে লিখে দিত, অনুমতি ছাড়া কপি লিঙ্ক করা নিষিদ্ধ। তাই সময় এসে SMS দেয়, লেখক সাহেব, আপনার একটি গল্প কপি করব, যদি অনুমতি দেন। অবশ্যই গল্প কপি করতে পারেন, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত বলেন? প্রথমত, লেখকের জায়গায় আমার নাম এবং শেষে পেজের লিঙ্ক দিতে হবে। আচ্ছা। কোন গল্প কপি করবেন? ওকে, আপনার বাসা কোথায় জানতে পারি? চুয়াডাঙ্গা। আপনার? মেহেরপুর। এইভাবে কথা বলতো। বলতে বলতে সময়ের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। হুসাইন তারপর একদিন হুসাইন আমাকে এসে বলে, আমি সত্যি সময়কে ভালোবেসে ফেলেছি। তখন আমি হুসাইনকে বললাম প্রপোজ করতে সুমাইয়াকে। যেই ভাবা সেই কাজ হলো, হুসাইন গিয়ে প্রপোজ করে সুমাইয়াকে গ্রহণ করে নেয়। আস্তে আস্তে সময়ের প্রতি ভালোবাসা বেড়ে যায়। সময়ের সাথে ভিডিও কলে কথা বলতো আর পিক সব জায়গায় সেভ করে রাখতো। এক কথায় সুমাইয়াকে পাগলের মতো ভালোবাসতো। এইভাবে 2টা মাস কেটে গেল। একদিন হুসাইন সুমাইয়াকে বলল, এই সুমাইয়া, তুমি কয়দিন ধরে আমাকে ইগনোর করছো কেন? আমাকে ভুলে যাও, আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? তোমার বিয়ে ঠিক হয়েছে? তাহলে আমার কি হবে? তুমি প্লিজ আমাকে ভুলে যাও। আচ্ছা, তোমার হবু স্বামী নিয়ে সুখে থাকো। কিছুক্ষণ পর হুসাইন আমার কাছে আসে। আমার সাথে এমন হওয়ার ছিল। কি হয়েছে? সুমাইয়া বলল,
আপনাদের তো বললাম, তাই দ্বিতীয়বার লিখলাম না। আচ্ছা, তুই সুমাইয়াকে এগুলো বলবি? পরে যদি ভুল বোঝে? পরে দেখা যাবে। হুসাইন আমার কাছে এসে বসে, সুমাইয়াকে ফোন দেয়। ফোন রিসিভ করার পরে, কি হয়েছে? তোমাকে নিষেধ করার পরে কেন ফোন দাও? আর ফোন দিব না, একটি কথা শোনো। কি হয়েছে তাড়াতাড়ি বলো, যত সব। আমাকে বিয়ে করবে? কিভাবে? পালিয়ে। জীবনেও না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমার যত পিক আছে ফেসবুকে ভাইরাল করব। এই মানুষকে আমি ভালোবেসেছিলাম, আর তোমাকে বিশ্বাস করে সব করেছি, পিক দিয়েছি, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতক করলে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ এমন করো না। তুমি আমাকে আর ফোন দিবে না। যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, আর ফোন দিবে না। তুমি সুখী হও, সেই দোয়া করি। সেই রাতে হুসাইন আমাদের আড্ডাখানায় এসে বলে, তোর বুদ্ধি তো কাজ হলো না। কি হয়েছে? আমি যদি তাকে ভালোবেসে থাকি, তাহলে তাকে যেন ফোন না দেই। আচ্ছা, একটা আইডিয়া আছে। থাক তোর আইডিয়া, আমি বাসায় যাচ্ছি। হুসাইন যখন বাসায় যাচ্ছিল, তখন আমার কেন যেন ওকে সন্দেহ হয়। তাই আমি ওর পিছু নিই। একটু দূরে যেতেই দেখি ওর হাতে একটা বিষের বোতল। হুসাইন মুখে নিতে যাচ্ছে। আমি সাথে সাথে গিয়ে ঠাস ঠাস করে জোর থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, দোস্ত, তুই একটা মেয়ের জন্য বিষ খেতে যাচ্ছিস? আমাকে মরতে দে। তুষার, তুই সামনে থেকে সর। দোস্ত, তুই যদি মরে যাস, সে মেয়ে ঠিকই সুখে থাকবে, কিন্তু তোর মা বাবা কে দেখবে? আমি চুপ করে রইলাম। আমার মাথায় হাত দিয়ে বল, আর কোনোদিন আত্মহত্যা করবি না। আচ্ছা, আর করবো না। এই ছিল হুসাইন আর সময়ের প্রেম কাহিনী। বুঝতে পারলে মায়া? এখন আমি কি করব বল? আরো কিছুদিন ওর পিছনে লেগে থাকো, না হলে পরে দেখা যাবে। ওকে। হুসাইন গাড়িতে বসে আছে, আমি যাই। তুষার আবার ফিরে আসলো। কিরে, এতক্ষণ কি করলি? এই তো একটু বোঝাতে সময় লাগলো। ও, আজকে আর ক্লাস করব না, বাসায় চলে যাব। শালার মুডটাই নষ্ট করে দিল। ওকে, চল। বলেই তুষার আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসলো। এভাবে কয়েকদিন চলে গেল। আর মায়া পাগলের মতো আমার পিছনে পড়েছিল, কিন্তু আমি বারে বারেই সেই একই কথা। মায়াকে যাই বলি না কেন, ও সব কিছু স্বাভাবিকভাবে নেয়, আর পাগলের মতো পিছে পড়ে আছে। একদিন সকালে আমি কলেজে এসে তুষারের সাথে দেখা করলাম। তারপর ক্লাসে যাওয়ার সময় দেখা হয় মায়ার সাথে। হাই জানু, কেমন আছো? দেখ মায়া, আমি আগেও তোকে বলেছি যে আমাকে এভাবে রাগাবি না, আর যেটা সম্ভব না সেটা নিয়ে বাড়াবাড়ি সম্ভব না। কোনটা সম্ভব না? তুই কখনো আমাদের মতো চলতে পারবি না, তাই তুই আমার পিছনে আসিস না প্লিজ। আমি তোমার জন্য সব করতে পারবো। কি করতে পারবি তুই, বল আমাকে। তুমি যা বলবে সব করতে পারবো, একবার বলে তো দেখো। সব করবি তাই না? তাহলে চল। বলেই আমি মায়ের হাত ধরে টেনে ভার্সিটির বাইরে নিয়ে আসলাম। জানো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আগে যাই, তারপরেই বুঝতে পারবি। আগে চল। তুষার, গাড়ি স্টার্ট দে। তুষার গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর মায়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর মায়াকে নিয়ে ভিতরে গেলাম, গিয়ে আম্মুকে ডাকলাম। কি রে, এভাবে ডাকছিস কেন? কি করতেছো তুমি? রান্না করতেছি। তুমি গিয়ে রুমে রেস্ট করো, এখন মায়া রান্না করবে। ওই, তোর মাথা ঠিক আছে? ও কেন রান্না করতে যাবে? ও কি রান্না করতে জানে নাকি? ও নাকি আমার জন্য সব করতে পারবে। তা কিছুদিন আমাদের সংসারের কাজ করুক, তাহলেই ওর সব আবেগ জানালা দিয়ে পালাবে। চুপ থাক তুই। মা, তুমি যাও, গিয়ে রেস্ট করো, আর না খেয়ে যাবে না কিন্তু। আর ওই তুষার, তুই দাঁড়িয়ে কি দেখছিস? মায়াকে নিয়ে যা রুমে। আম্মু, তুমি একটু চুপ থাকবে? আর সরো তুমি। বলেই মায়াকে নিয়ে রান্নাঘরে গেলাম। নাও, আজকে দুপুরের সব কাজ তুমি করবে, মায়াকে উদ্দেশ্য করে বললাম। আর আম্মু, তুমি ভুলেও হেল্প করতে আসবে না বলে দিলাম। ওই, তুই কি করছিস এসব? ভূত নামাইতাছি। কিসের ভূত? প্রেমের ভূত। তুমি এত সব বুঝবে না, তুমি রুমে যাও। বলেই আম্মুকে রুমে ঢুকিয়ে দরজাটা লক করে দিয়ে আসলাম। আবার মায়ার এখানে চলে আসলাম। কি হলো, রান্না করো। মায়া আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি হলো, রান্না কর। সব না করতে পারবি? তাহলে কর, আজ থেকে আমাদের সংসারের সব কাজ। মায়া এবার রান্না শুরু করলো। তাই আমি তুষারকে নিয়ে টিভি দেখতে বসে গেলাম, আর দুজনেই হাসতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া আসলো। খাবার রেডি, চলো খাবে।
আমি কিছুটা অবাক হলাম, তাও ওকে বুঝতে না দিয়ে বললাম, খাবার রেডি করো, আমরা আসতেছি। ওকে জানু। রাগী মুখ নিয়ে রুমে গেলাম। গিয়ে তুষার আর আমি ফ্রেশ হলাম। তারপর আম্মুকে ফ্রেশ হতে বললাম। আব্বুও চলে আসলো। তারপর সবাই মিলে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে অবাক হয়ে গেলাম। ভালোই রান্না করেছে। সবাই দেখলাম খাবারের প্রশংসা করতেছে, আর সেই প্রশংসাগুলো আমার গায়ে কাটা হয়ে বিঁধতেছিল। তাই খাবার রেখেই উঠে চলে গেলাম। গিয়ে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ রুমে কেউ আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি মায়া হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো। কি হলো, না খেয়ে চলে আসলে কেন? খেতে মন চাচ্ছে না তাই। ওলে, আমার পিচ্চি বটটা বলে কি? বুঝছি, আমার হাতে খাবে বলে এভাবে না খেয়ে চলে এসেছ। ওই ঢং একটু কম করবি? আচ্ছা নাও, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। না, তুই খা, তোর খাবার, আমি খাবো না। প্লিজ খেয়ে নাও। না বললাম না। প্লিজ জানু, প্লিজ, খাবারের ওপর রাগ করে থাকতে নেই। আমার খিদে নেই। প্লিজ খেয়ে নাও। না বললাম তো। তারপর মায়া যা করলো তাতে আমি পুরোই অবাক হয়ে গেলাম। মায়া আমার গালে চড় বসিয়ে দিল। খেতে বলেছি, খা। বলেই মুখে ভাত পুরে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম আর ভাত খেতে লাগলাম। সোজা করে বলতেছি, কানে যায় না, এবার বাঁকা করেই ছাড়লি। ভালো করে বললে কথা শুনবি, না হলে লাথি মেরে কথা শোনাবো, মনে রাখিস। এসব বলতেছিল আর আমাকে ভাত খাইয়ে দিতে লাগলো, আর আমি শান্ত ছেলের মতো খেতে লাগলাম। হঠাৎ দরজার দিকে নজর যেতেই দেখলাম তুষার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। শালা, এসবের কারণে তুই দায়ী। আমি আবার কি করলাম? তুই এখানে দাঁড়িয়ে কি করতেছিস? এই যে তোর বউ তোকে খাইয়ে দিতেছে, সেটা দেখতেছিলাম। ওই, আমি বিয়ে করলাম কবে? তা তো জানি না, তবে এত আদর করে বউ আর মা বাদে কে খাওয়ায় বল? তুই গেলি নাকি এখন গ্লাস দিয়ে মারবো? বলেই গ্লাসটা হাতে নিলাম আর তুষার চলে গেল। আর এদিকে মায়া আমাকে খাইয়ে দিয়ে সব কিছু ঠিকঠাক গুছিয়ে ফেললো। প্লেট নিয়ে বাইরে যাওয়ার আগে আমার গালে একটা কিস করে চলে গেল। আমি অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার মায়া রুমে আসলো। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? আমি রাগে কোনো কথাই বললাম না। ওলে, বাবুটা রাগ করেছে রে। রাগ করো না প্লিজ। আমি তাও কিছুই বললাম না। আসো, আমি ঘুম পাড়িয়ে দেই। না, আমি এখন ঘুমাবো না। তাহলে আমাকে এখন আদর করো একটু। না, আমি এখন ঘুমাবো। এখন না বললে ঘুমাবে না। এখন ঘুম পেয়েছে তাই ঘুমাবো। ওলে, আমার বরটা তো দেখি অনেক অভিমানী। ওই, তোমার বর কে? আমার সামনে যে বসে আছে সে। আমি কারো বড় না, আমি এখনো বিয়ে করিনি, তাই এই নামে ডাকবি না। ওলে, এত অভিমান আমার বরের? আর কত কিউট লাগে অভিমান করলে। তা আজকে না আসলে তো দেখতেই পেতাম না। ধুর, বলেই শুয়ে পড়লাম। আর মায়া মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে লাগলো। তাই কিছুক্ষণের মাঝেই হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভাঙলো সন্ধ্যায়। আশেপাশে তাকিয়ে দেখি মায়া নেই। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে দেখলাম তাও নেই। যাক, শান্তি হলো মনটা। কিছুক্ষণ পর আম্মু তার রুম থেকে বেরোলো। আম্মু, বোমটা কই? বোমকে? মায়া কই? মায়া তো চলে গেছে। তাই নাকি? কখন? অনেকক্ষণই তো হলো। যাক, বুঝছে তাহলে, আপদ বিদায় হয়েছে। ওই, তুই মেয়েটার সাথে এমন করলি কেন? আম্মু, তুমি এত, কলিং বেলটা বেজে উঠলো। এখন আবার কে এলো? দেখো গিয়ে। হুম। বলে আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে আমি চমকে গেলাম। মায়া এসছে, তাও হাতে ব্যাগ আর টেডি বিয়ার নিয়ে। মনে হয় একেবারের জন্য চলে এসছে। আরে মা, আয় আয়। হুম। বলেই বাসায় ঢুকে গেল। ওই, তুই আবার আসলি কেন? এটা এখন আমার বাড়ি, আমার যখন মন চায় তখন আসবো, তাতে তোমার কি? এটা তো আমার বাড়ি। তোর বাড়ি হলো কবে থেকে? যা তোমার তাই তো আমার, কারণ তুমিই তো আমার স্বামী। দেখ মায়া, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তুই চুপ থাক। ঝাড়ি মেরে বলল আমাকে। ওকে, আমিও দেখবো তুই এখানে কিভাবে থাকিস। ওকে। আমি রাগ করে বেরিয়ে গেলাম বাসা থেকে। ফোন দিলাম তুষারকে। কিরে, তুই কই? বাসায় কেন? এখনই মুজিবনগর পার্কে আয়, কথা আছে। বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তুষার চলে আসলো। তারপর ওকে সব খুলে বললাম। তো এখন কি করবি? আঙ্কেল আন্টের কাছে যাব, ওনাদের বুঝিয়ে বললে ওনারা গিয়ে ওকে নিয়ে আসবে। ওকে, যেমন তোর ইচ্ছা। চল, এখনই যাব। এখন? চল। ওকে। বলেই দুজনে চলে গেলাম মায়াদের বাসায়। আঙ্কেল কেমন আছেন?
ভালোই। তা তোমার কি খবর? এই তো ভালোই, তবে আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আঙ্কেল, মায়া এসব কি শুরু করেছে? আর আপনারা ওকে কিছুই বলতেছেন না? তুমি জানো না ও কি রকম? ওকে বোঝানোর মতো কেউ আছে নাকি? অন্য ব্যাপারে হলে ওকে ছিল, কিন্তু এটা তো লাইফের প্রশ্ন, এখন না বললে কি হবে? ও যা করতেছে তাতে ভুল কি? আপনি ওই একই কথা বলতেছেন? দেখো, আমার মেয়ের ভালো সে নিজেই বোঝে, তাই এখানে আর আমরা কি বলবো? তাই বলে মেনে নাও মায়াকে, আমরা আমাদের সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। তুষার ওঠ, বুঝে গেছি। কামালের দোকানে কোরআন পড়ে লাভ নেই বলেই চলে আসলাম সেখান থেকে। তারপর আবার সেই পার্কে এসে বসলাম। আচ্ছা রে, তুই কি বলতো, মেনে নে মায়াকে। আরে তুই একই কথা বলতেছিস? সমস্যা কি আমায় বল। আরে আবেগে পরে এসব বলতেছে, কিছুদিন পরে শেষ হয়ে গেলে সব সমস্যা শুরু হবে। এসব কিছুই হবে না, ও তোর মন থেকে ভালোবাসে। না, এটা ওর আবেগী। তুই দেখতে থাক, আরো কিছুদিন পার হলেই দেখবি ওর সব কিছু শেষ হয়ে গেছে। ওকে দেখ তুই, তবে আমি শিওর ও তোর জন্য সব করবে আর তোকে পেয়েই ছাড়বে। তোরও মাথা নষ্ট হয়ে গেছে, এখন চল বাসায়। হুম। বলেই তুষার আমাকে বাসায় নামিয়ে দিয়ে সেও চলে গেল। আসতে এত লেট হলো যে? এমনি। আর তুই এখনো এই বাড়িতে কি করছিস? এমনি। আমার উত্তর আমাকে রিপ্লাই করছিস? ভালো। এখন তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে নাও, খাবে? না, আমার খিদে নেই। খেতে আই বলছি। চোখ রাঙিয়ে বলল, আসতেছি। বলেই ভিতরে চলে গেলাম, আর দেখি মায়া হাসতেছে। কিছু না বলে চলে গেলাম ভিতরে। আমি বুঝি না ওর পাগলামিতে সবাই এভাবে সায় দিতেছে কেন। ওরা পাগল না আমি পাগল, এটাই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে আসলাম। মায়া রুমে আসলো, এসেই আমার পাশে বসে পড়ল। কি সাহেব, আজকে এত কিউট লাগতেছে কেন আপনাকে? পাম দিস না প্লিজ। সত্যি বলছি, তোমাকে আজকে মাশাল্লাহ। সরে বস এখান থেকে, আমার মাথা ব্যথা করতেছে। তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় মলম লাগিয়ে দিচ্ছি। লাগবে না, তুই যা তাহলেই হবে। ওকে, তবে রাতে পালাবা কই জানো? রাতে পালাবো কেন? কারণ রাতে তুমি আর আমি এক খাটে থাকবো। কি, তোর মাথা ঠিক আছে? ঠিক আছে। তাই তো, রাতে আমি আর আমার স্বামী এক খাটে থাকবো। মায়া এদিকে আয়, কাছে ডাকলাম ওকে। কেন? আয় না প্লিজ। বলো। আমার পাশে বসে গেল। মায়া, তুই না লক্ষ্মী মেয়ে, এমন পাগলামি কেন করতেছিস? দেখ, তোকে তোর থেকে বেশি আমি বুঝি, তাই তোর ভালোর জন্যই বলতেছি। একটা ভালো বড়লোক ছেলে দেখে বিয়ে করে সুখে সংসার কর, আর এতে তোর ভালোই হবে। আমি আমার ভালোটা বুঝি, তাই প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না জানো। মায়া, তুই আমার কথাটা রাখ প্লিজ। ওই, তুই গুরুজনদের মতো এভাবে বলছিস কেন? দেখ, আমি জানি এটা তোর আবেগ, তাই আবেগটা সামলা। আর তুই নিজেও একটু চালাক হ, বোকামি করে পরে জীবনটা শেষ হবে তোর। আমার হবে তাতে তোমার কি? এখন চুপ থাকো, না হলে কিস দিয়ে মুখ অফ করে দিব, বলে দিলাম। ওকে, কিন্তু আমাকে পাবি না, এটা বলে দিলাম। আচ্ছা, আমিও দেখবো তুমি কিভাবে নিজেকে ধরে রাখো। ওকে। মায়া ঢ্যাং ঢ্যাং করে রুম থেকে বেরিয়ে গেল, আর আমি মোবাইলটা হাতে নিয়ে টিপতে লাগলাম আর গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া আবার আসলো। জানো, খাবে না? না, বাইরে থেকে খেয়ে এসছি। মিথ্যা বলো কেন? আমি জানি তুমি আজকে আমাদের বাসায় গিয়েছিলে, সেখান থেকে মুজিবনগর পার্কে গিয়ে টাইম পাস করে বাসায় চলে এসেছো। তোকে এসব কে বললো? অর্ধেকটা আব্বু আর অর্ধেকটা তুষার। ও, আমার পেটে ক্ষুধা নেই। আসবি তুই নাকি আবার মারতে হবে, কোনটা? যাব না আমি, যা তুই। তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবে। বলেই কলারে ধরে টান দিয়ে খাট থেকে নামিয়ে নিচে নিয়ে গেল। মায়ের সাহস দেখে আমি অবাক হলাম, কি সাহস মেয়েটার! তাও খেয়ে দিয়ে উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর মায়া হাসতে হাসতে রুমে ঢুকলো আর আমার পাশে বসে পড়লো। কি হলো, এভাবে হাসছিস কেন? আমার বাবুটা রাগ করেছে আমার উপর, তাই। তুই যা অন্য রুমে, আমি এখন ঘুমাবো। আমি যাব কেন? তাহলে তুই থাক, আমি গেলাম। বলেই বাহিরে বের হতে যাব, তখনই মায়া আমার হাতটা ধরে ফেললো। কই যাও চান্দু? তুই থাক, আমি গেলাম পাশের রুমে। বউ থাকবে এক রুমে আর স্বামী থাকবে আরেক রুমে, তা তো হবে না। বলেই এক টানে খাটে ফেলে দিল। তারপর ওর ওড়না দিয়ে আমার হাত পা বেঁধে ফেললো। ওই, তুই হাত পা বাঁধলি কেন? তুমি যেন অন্য রুমে না যেতে পারো তাই। তোর মতলবটা কি বলতো?
পাগলটার বুকে মাথা রেখে ঘুমাবো। ওই, আমি পাগল? তুমি আমার পাগল আর আমি তোমার পাগলি। ছাড় আমাকে, আমি কারোর পাগল হতে পারবো না। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, একেবারে সকালে ছাড়বো তোমাকে কলিজা। দেখ, পাগলামি করিস না, পাগলামি করে ভালোবাসা হয় না। কিভাবে ভালোবাসতে তা আমি ভালোভাবে জানি। আচ্ছা, আমি অন্য রুমে যাব না, এবার বাঁধনটা খুলে দে। ওয়াদা দে যে বাঁধন খুলে দিলে তুই আমাকে তোর বুকে মাথা রেখে ঘুমোতে দিবি আর অন্য রুমে যাবি না। আচ্ছা, ওয়াদা দিলাম। আর একটা ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? বেশি না, তোর বুকে যখন মাথা রাখবো তখন তুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরবি। আমি পারবো না। তাহলে আর কি, সারা রাত এভাবেই পড়ে থাক। দেখ, তুই যেটা বলতেছিস সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে পাপ। ওরে আমার ইসলামিক জামাই রে, আপনাকে এত বুঝতে কে বলেছে? দেখ, ছাড় আমাকে। তাহলে আমাকে ওয়াদা দে যেগুলো বলেছি সেগুলো করবি। কখনোই না। তাহলে আমিও সরি। বলে মায়া আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। মাঝরাতে সজাগ হয়ে গেলাম, তাকে দেখি হাতের বাঁধনটা খোলা আর আমি মায়াকে জড়িয়ে ধরে আছি। তাই তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম আর ওর মায়াবী মুখটা দেখতে লাগলাম। আসলেই অনেক মায়াবী ওর মুখটা, কিন্তু এই মুখের হাসিটা সারা জীবন থাকবে না যদি এই বাড়িতে বউ হয়ে আসে। কিন্তু ও তো এটা বুঝতেই চাচ্ছে না। পাগল মেয়ে একটা, বুঝ কবে যেন হবে আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কি হলো, ডাকছিস কেন? উঠে চা খেয়ে আমাকে উদ্ধার করেন। খাবো না আমি, আর তুই যা, এখন আমি ঘুমাবো। ওই উঠ বলছি, নাহলে পানি এনে গায়ে ঢেলে দিব। বাসায় এসেই টর্চার শুরু করে দিয়েছিস। আর যদি তোকে বিয়ে করি তাহলে কি করবি আল্লাহই জানে। তাই আর যাই হোক না কেন, তোকে আমি তো বিয়ে করব না। সেটা পরে দেখবো, এখন ওঠ তাড়াতাড়ি। উঠতাছি বলেই উঠে বসলাম। গুড বয়। এখন তাড়াতাড়ি করে চা খেয়ে উঠে বাজারে যাও। তুই এভাবে অর্ডার করছিস কেন? কারণ আমি এই বাড়ির বউ আর তোর কলিজা। আমি মানি না। তুই না মানলে কি হইব, আব্বু আম্মু তো মেনে নিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তোকে নিয়ে সংসার কে করবে? তুই। আমার তো ঠেকা পড়ছে যে তোকে নিয়ে সংসার করতে হবে। দুনিয়াতে আর কোনো মেয়ে নাই। তুই আমাকে নিয়ে সংসার করবি, আর কাউকে নিয়ে স্বপ্ন দেখলে তোকে মারবো প্রথমে, তারপর নিজে মরবো, মনে রাখিস। তোকেই দিয়েই সম্ভব। কি সম্ভব? মানুষ মারা তোকে দিয়েই সম্ভব। ওই চুপ করে চা খাম আর তাড়াতাড়ি বাজারে যা। বলেই চা খেয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে। বাজার করে বাসায় এসে আম্মুর কাছে ব্যাগ দিয়ে হাত পা ধোয়ার জন্য ওয়াশরুমে যেতেই চমকে গেলাম। মায়া কাপড় ধুইতেছে আর কেমন যেন অগোছালো হয়ে বসে আছে। ওকে দেখে আমি আর হাসি থামাতে পারলাম না, তাই হা হা করে হেসে উঠলাম। কি হলো, হাসছিস কেন? তোকে দেখে। কেন? এই যে এত বড় লোকের মেয়ে হয়ে যে কাপড় কাচতেছিস, আর তাও কেমন অগোছালো হয়ে পাগলের মতো। ওই আমি এখন বড় লোকের মেয়ে না। তাহলে তুই কি? আমি হুসাইনের বউ আর এই বাড়ির লক্ষ্মী বউ। ওরে খোদা, এই পাগল রে একটু বুঝ দাও। বুঝো, আমার আছে। তা তুই এখানে কেন? হাত পা ধুয়ে এসছি। সত্যি বলছিস নাকি আমাকে দেখতে চলে এসেছিস? পেতনি দেখার আমার এত শখ নাই, সর তুই। বলেই হাত পা ধুয়ে বাইরে আসতে যাব, তখনই মায়া টেনে ধরলো পেছন থেকে আর দেয়ালের সাথে চাপিয়ে ধরলো। কি হলো, এভাবে টেনে আছিস কেন? তুই একটু হেসে কথা বললে কি হয়? অনেক কিছুই হয়, ছাড় আমাকে। না, তুই এখন আমাকে একটু আদর করবি, না হলে দেখেছিস তুই এখন কোথায় আছিস। আমি তাকিয়ে দেখি মাথার উপরে ঝর্ণার লাইনটা। তারপর মায়া আবার বলতে লাগলো, ঝর্ণাটা ছাড়লেই দুজনে ভিজে যাব, তাই আদর করা ছাড়া কোনো উপায় নেই তোর কাছে। বলেই মায়া আমার এতটা কাছে চলে এসছে যে আমাদের মাঝে বিন্দু মাত্র গ্যাপ নেই। দেখ, এটা কিন্তু ঠিক না। ইক্সমে সব কুছ জায়েজ হোতা হে মেরে জান। কি? হিন্দিতে একটা ডায়লগ দিলাম। কি বললি? কানটা কাছে আন, তারপর বলতেছি। এবার বল। কানটা ওর কাছে নিয়ে বললাম। বলছি যে প্রেমান যুদ্ধে সবকিছু সঠিক। বলেই আমার গালে কানে একটা ছোট্ট করে কামড় দিল। আউ! এবার আদর কর, না হলে সারা শরীর কামড়ে দিব। দিচ্ছি দিচ্ছি, বল কি করতে হবে। তোর যা করতে মন চাই তোর। ওকে। বলে ওর কপালে হালকা করে একটা চুমু এঁকে দিলাম। হয়েছে তো, এবার ছাড়।
মায়ার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখ আগুনের মতো লাল হয়ে আছে। বিষয়টা বুঝতেছি। ওই কুত্তা, তোরে আমি কি করতে বলেছি আর তুই কি করলি এটা? আদর করছি, ভয়ে ভয়ে বললাম। এভাবে কি কেউ বউকে আদর করে? দেখ, তুই আমার বউ না, তাই এর থেকে বেশি আশা করিস না। তাই তো। আমি কে তোর? আমি তো পাগল, তাই এসব করতেছি। পাগল না হলে করতাম না কি এসব? আর তুই তো পাষাণ একটা। মায়া কাঁদো কাঁদো মুখ করে বলল, বাহ, তুই এত তাড়াতাড়ি বুঝে যাবি আমি আগে কখনো ভাবিনি। বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। আসার সময় মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ আবারও লাল হয়ে গেছে। তাই বেরিয়ে সোজা চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে এসে রুমে ঢুকতেই দেখি মায়া মুখ ফুলিয়ে বসে আছে। তাই আমিও কোনো কথা না বলে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম। মায়া বিছানা থেকে নেমে আমার পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার মাথায় হাত বুলাতে লাগলো। কি হলো, এরকম করছিস কেন? যাওয়ার সময় কি বলে গিয়েছিলি? কোন সময়? মনে নেই? ওয়াশরুমে আমাকে কি বলে গিয়েছিলে? তুই ধীরে ধীরে বুদ্ধিমান হইতাছস, এটাই বলে গেলাম। আমি ওই কথাগুলো কেন বলেছিলাম জানিস? না, কেন? কারণ এগুলো বললে তোর একটু মায়া হবে আর তুই আমাকে সিম্পাথি দিবি। কিন্তু তুই কুত্তা, তুই তো একটুও দরদ দেখালি না। তো এখন কি করব আমি? তোরে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কেন, কি করবি তুই? এটা করব। বলেই আমার চুলগুলো পিছনের দিকে টেনে ধরলো। চুলগুলো টানতেই মাথাটা উপরের দিকে আর মায়া তার মাথাটা নিচের দিকে নামিয়ে আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলোকে কামড়ে ধরলো আর সমানে চুমু আঁকতে থাকে। আর ওর চুলগুলো ছাড়া ছিল, তাই চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে আমার মুখটা চারিদিক থেকে ঘিরে রাখলো। আর এতে মায়াও তার কাজও চালিয়ে গেল। এভাবে কতক্ষণ ছিলাম তা বলতে পারবো না। হঠাৎ মায়া আমাকে ছেড়ে দিয়ে দিল এক দৌড়, সোজা চলে গেল বাহিরে। আর আমি ভাবতে লাগলাম, এতক্ষণ আমার সাথে কি হলো, কি কঠিন সময় গেল আমার। আর একটু হলে শ্বাস আটকে মারা যেতাম। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে গেলাম তুষারের কাছে। কি রে, কি খবর? পিছনে বাস থাকলে না মানুষ খুব আরামেই থাকে। ওহ, তাহলে তুই ভালোই। তা এখন আসতে বলার কারণটা কি? আসলে মায়া তো আমাকে শেষ করে দিতেছে। কেন, কি করেছে মায়া? তাহলে শোন। বলেই তুষারকে সব খুলে বললাম। সব কিছু তো তোর কথা মতোই চলছে, তাহলে সমস্যা কোথায়? ও তো তোর বউয়ের মতোই কাজ করে যাচ্ছে। আরে ওর কষ্ট হইতেছে, তাও সব কিছু মুখ বুজে সহ্য আরে ওর কষ্ট হচ্ছে, তাও সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কিছুদিন পর সহ্যের বাঁধ ভেঙে গেলে তখন দিবে আরেক মোড়। তাহলে তুই আরো কিছুদিন দেখ, আর এদিকে ওর অভ্যাস হয়ে গেলে তখন হয় ওকে কবুল করে নিস। ওকে। বলে ওর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল আরও কিছুদিন। পরীক্ষা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করি। আর এদিকে মায়াও আমাদের ঘরের একটা মেয়ে হয়ে গেছে। সব চলাচল আমাদের মতোই, কিন্তু কেন জানি ওকে মেনে নিতে পারছি না। একদিন সকালে, কিরে, আর কত ঘুমাবি? তুই আসলি কখন? কি? সবার সাথে আসছি। তা ওঠ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিসের? আজকে তোর আর তানহার না বিয়ে, তাই তো সবাই এসেছে। ওঠ তাড়াতাড়ি। তোর মাথা ঠিক আছে? আমি মায়াকে বিয়ে করব? আবে ওঠ, তুই করবি, তোর 14 গোষ্ঠী করবে। মেয়েটার ফাওয়ার খাটাবে কত, এবার তো মেনে নে। মায়া কই? ওর সাথে আমার কথা আছে। তুই বস, আমি ওকে পাঠাচ্ছি। বলেই তুষার চলে গেল। কিছুক্ষণ পর মায়া আসলো। আমারে ডাকছিলি? হুম। কেন? দেখ, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি চাই না তোর একটু পাগলামির জন্য তোর লাইফটা নষ্ট হয়ে যাক। আমাকে বিয়ে করলে তোকে সারাদিন কাজ করতে হবে। আর যদি তুই এসব পাগলামি বাদ দিয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করিস, তাহলে সেখানে তোর কথাই সব চলবে। দেখ, পাগলামি না করে এবার একটু বুঝতে শেখ, না হলে সারা জীবন তোকে পস্তাতে হবে। তাই বলতেছি, যা গিয়ে বিয়েটা আটকে দিয়ে নিজের মতো করে বাঁচ। আর এই কয়েকদিনে তুই বুঝতে পেরেছিস যে মধ্যবিত্ত লাইফটা কত কষ্টের। দেখ, আমি কিসে খুশি তা কি তুই আমার থেকে বেশি বুঝিস? মায়া চোখগুলো ছলছল করতেছে। দেখ, পাগলামি করিস না। তুই কি খুশি আমি যদি বিয়েটা ভেঙে দেই? হুম। ঠিক আছে। মায়া বলেই চলে গেল। কিছুক্ষণ পর তুষার রুমে আসলো। কিরে, তুই কি বললি মায়াকে যে ও বাইরে গিয়ে বিয়ে করবে না বলতেছে? আরে ওরে কিছুক্ষণ বুঝিয়ে বললাম, ও হয়তো বুঝতে পেরেছে। তোর কথায় ঘাবলা আছে রে। কোনো ঘাবলা নেই, সবই তোর মনের ভুল। আচ্ছা তুই থাক, আমি গেলাম।
বলেই তুষার চলে গেল। তারপর সারাদিন এভাবেই কেটে গেল। মায়াও নিজের বাসায় চলে গেছে। বিকালে তুষার কল দিয়ে দেখা করতে বলল। কিরে, ডাকলি কেন? চল বলে ওর সাথে একটা রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই ও দরজাটা লাগিয়ে দিল। আর তখনই কয়েকজন লোক মিলে আমাকে উড়াধুরা মারতে লাগলো। আমি বুঝতেছিলাম না ওরা কারা বা কেনই মারতেছে আমাকে। মেরে আমাকে একদম শুয়ে দিয়েছে। শালা, ভালোভাবে এতদিন কথা বলেছি, কানে নিস নাই। এখন কেমন লাগে বল? তুষার, তুই এভাবে আমাকে মারতে পারলি? কালকে মায়েদের বাসায় যদি বিয়ের প্রস্তাব না পাঠাবি, না হলে একবারের জন্য মেরে দিব। যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি ফোন করে মায়াকে বিয়ের কথা বল। মেয়েটা না খেয়ে সারাদিন কাঁদতেছে, তাই এখন যে মারগুলো দিলাম সেগুলো তার প্রতিশোধ। এবার ফোন বের কর আর ফোন দে মায়াকে। দিচ্ছি। বলেই পকেট থেকে ফোন বের করে ফোন দিলাম মায়াকে। কি হলো, আবার ফোন দিলি কেন? বিয়ে করবি আমাকে? কি? বিয়ে করবি আমাকে? কিন্তু তুই তো সকালে না করে দিলি আমাকে। ওইসব কথা বাদ, এখন বল বিয়ে করবি কিনা। তুই যখন বলবি তখনই হবে বিয়ে। বল, কখন বিয়ে করবি আমাকে? পরশু। সারাদিন খেয়েছিস কিছু? তুই খেয়েছিস? এখন কয়েকটা খা, না হলে আমাকে আরো খেতে হবে। কি খেতে হবে তোকে আরো? তুই জেনে কি করবি? তুই খাওয়া দাওয়া করে বিয়ের জন্য রেডি হ। আচ্ছা। বলেই ফোনটা কেটে দিলাম। নে, এবার হয়েছে। কি তবে আরো একটা কথা। কি কথা? বিয়ে ঠিক 3 মাসের মাথায় যদি সুখবর না আসে আমার কানে, তাহলে তোকে এমন আপ্যায়ন করা হবে, বুঝলি? মানে মায়ের স্ত্রীর মর্যাদা দিতে হবে, বুঝেছিস? হুম তাহলে এবার চল ডাক্তারের কাছে, মারগুলো হজম করাতে হবে। তারপর কয়েকজন ধরে নিয়ে ডাক্তারের হালকা চিকিৎসা করিয়ে বাসায় দিয়ে আসলো। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি, শুধু আমি বাদে। না জানি ভবিষ্যতে কি হয় আমার জীবনে। চিন্তা শুধু একটাই, মায়া আবার বিরক্ত না হয়ে যায় এই মধ্যবিত্ত লাইফটাতে। কি যেন হয় আমার জীবনে, উপরওয়ালাই জানে। আসলে মায়াকে আমিও ভালোবাসি, তবে হারানোর ভয়ে কোনো কিছু স্বাভাবিকভাবে ভাবতে পারি না। মধ্যরাত এসব ভাবতেছিলাম ছাদে দাঁড়িয়ে। তখনই পিছন থেকে আব্বু ডাক দিল। বলেই নিচে চলে আসলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। পিছনে ফিরতেই মায়া আমাকে নিজের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরল। ভালোবাসি হুসাইন, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও বাসি। তবে কোনোদিন ছেড়ে যাবি না তো? ছেড়ে যাব, তবে জীবন থাকতে না, মরার পর যাব। তারপর মায়াকে কোলে করে বিছানায় নামিয়ে দিলাম আর ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। আদর করবি না আমাকে? হুম তাহলে তাকিয়ে না থেকে এখানে আয়। বলে মায়া আমাকে একটানে শুয়ে দিল। তারপর যা হলো আমি আর বলতে পারবো না, কারণ আমি এখনো সিঙ্গেল। তাই কিভাবে আদর করতে হয় আমি জানি না। যারা বিয়ে করেছেন তাদের কাছে জেনে নিয়েন। 1 ঘন্টা পরে মায়া আমার উপর শুয়ে আছে আর আমি মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটা কথা বলবো হুসাইন? বলো। তুই তো বিয়ে করবি না বলে সকালে না করে দিয়েছিলি, তা বিকেলে আবার রাজি হলি, কারণটা কি বলতো? ওই কথাটাই আর বলিস না। ওই বিকালে তুষার আমাকে ফোন দিয়ে ডাকে। তারপর সব বললাম মায়াকে। কি? ও আমার স্বামীরে মারছে? রাখ, ওর এখনই খবর নিতেছি। বলি মায়া তুষারকে ফোন দিল। ওই, তুই হুসাইন রে মারলি কেন? সোজা কথায় কাজ হয়েছিল না, তাই আঙ্গুলটা একটু বাঁকা করেছিলাম আর কি। আর তোকে না ওয়াদা দিয়েছিলাম যে কোনোভাবেই হোক হোসেনকে তোর করেই দিব। যা করার করেছে তো, এখন থেকে আর কোনো কিছুই করবি না। এখন থেকেও শুধুই আমার, যা করার আমি করব ওকে, বুঝেছো তো? গুড নাইট, হ্যাপি ম্যারিড লাইফ। বলেই ফোনটা কেটে দিল। গুড নাইট। বলেই ফোনটা রেখে দিল। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল মায়া। আমিও আস্তে আস্তে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে।